নমস্কার দর্শক আমি এমফি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার শান্তনু রাজবংশী। দর্শক, আজকে আমার আলোচনার বিষয় হলো ডিভিডেন্ড ইয়েল্ড ফান্ড। দর্শক, যারা আপনারা আমার ভিডিও দেখেন, যারা আমাকে চেনেন এবং জানেন, তারা জানেন আমি খুব সহজভাবে টেকনিক্যাল টার্ম কম ইউজ করে উদাহরণের মাধ্যমে ভিডিও করি। এবং যারা আজকে নতুন ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, ভিডিওটা পুরো দেখবেন, কনসেপ্ট পুরো ক্লিয়ার হবে, আপনাদের আশা করি কোনো প্রশ্ন থাকবে না। তো আলোচনার বিষয় হলো ডিভিডেন্ড ইয়েল্ড ফান্ড। ডিভিডেন্ড ইয়েল্ড ফান্ড সম্পর্কে আমাদের বুঝতে গেলে যেটা আমাদের বুঝতে হবে, ডিভিডেন্ডটা কি। ডিভিডেন্ড শব্দটা সম্পর্কে শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করেন তারা ভীষণভাবে পরিচিত। প্রচুর কোম্পানি এমন আছে শেয়ার মার্কেটে, যেখানে আপনি যদি ইনভেস্ট করেন, তাদের শেয়ার যদি পারচেস করেন, সেই কোম্পানিগুলো বছরের শেষে তাদের যে লাভ হয় সেই লাভের একটা পার্সেন্টেজ আপনাকে অ্যাজ এ ডিভিডেন্ড প্রোভাইড করে, মানে একটা লভ্যাংশ আপনাকে প্রোভাইড করে। দ্যাট ইজ কল্ড ডিভিডেন্ড, আর কিছু না। আপনি একটা কোম্পানির শেয়ার কিনেছেন, মানে অংশীদার হয়েছেন, সেই কোম্পানিটা প্রফিট করেছে, বছরের শেষে তার লাভের একটা পার্সেন্টেজ আপনাকে দিয়েছে। আর ইয়েল্ড মানে কি? ইয়েল্ড মানে হচ্ছে প্রদান করা বা দেওয়া বা প্রাপ্তি, এটাই হচ্ছে ইয়েল্ড। তাহলে ডিভিডেন্ড ইয়েল্ড সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবার বিষয় হচ্ছে, নর্মাল তো প্রচুর মিউচুয়াল ফান্ড আছে, যেমন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, মাল্টি ক্যাপ, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, প্রচুর সেগমেন্ট আছে। মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড আছে, প্রচুর সেগমেন্ট আছে। তাহলে এই ফান্ডগুলোর সঙ্গে ডিভিডেন্ড ইয়েল্ড ফান্ডের বেসিক পার্থক্যটা কি? এই পার্থক্যটা যদি আপনাকে বোঝাই না, তাহলে আপনার কাছে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে যে হোয়াট ইজ ডিভিডেন্ড ইয়েল্ড ফান্ড এবং এটা অ্যাকচুয়ালি কী কাজ করে। আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে আপনার সুবিধা হবে। ধরুন আপনি দুটো আম গাছ পুঁতেছেন। একটা আম গাছ খুব মোটা হয়েছে, বিরাট মোটা হয়েছে, কিন্তু ফল টল দেয়নি। আরেকটা আম গাছ পুঁতেছেন, সেই আম গাছটা অতটা মোটা হয়নি, বড় হয়েছে, কিন্তু প্রতি বছর আপনাকে সুস্বাদু ফল দিচ্ছে এবং সেই ফলগুলো আপনি খাচ্ছেন, আপনি পাড়া প্রতিবেশীকে বিলাচ্ছেন, উদ্বৃত্ত কিছু ফল আপনি বাজারে বেচেও দিচ্ছেন। এবং ফলগুলো খেয়ে আপনার যে জায়গা আছে, আপনি আটি ফেলছেন, সেই জায়গায় কিছু গাছও হয়েছে এবং সেই গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এবং সেইগুলো ভবিষ্যতে ফল দেবে। এবার বিষয় হচ্ছে আপনার কোন গাছটাকে পছন্দ। কিছু লোকের বিরাট মোটা গাছটা পছন্দ হবে, কারণ সে পার্টিকুলারলি কাঠ পাওয়ার জন্য ওই গাছটাকে পছন্দ করবে। আর কিছু লোকের ওই মিডিয়াম গাছটা যেটা আছে সেই গাছটাকে পছন্দ হবে, কারণ সেই গাছটা থেকে সে কাঠও পাবে এবং ভবিষ্যতে ফলও পাবে। তো এক একজনের পছন্দ এক এক রকম। তো ডিভিডেন্ড ইয়েল্ড ফান্ডটা অনেকটা ওই মিডিয়াম সাইজের গাছটা, যে গাছটা প্রত্যেক বছর আপনাকে ফল দিয়ে যায়। এবার আপনি বলবেন, শান্তনুদা একটু পরিষ্কার করে বলো। পরিষ্কার বিষয়টা হলো, ডিভিডেন্ড ইয়েল্ড ফান্ডে আপনি যদি ইনভেস্ট করেন, তাহলে সেখানে আপনার ইনভেস্টেড অ্যামাউন্টটা বাড়বে। অ্যাট দ্য সেম টাইম বছরের শেষে যখন কোম্পানিগুলো ডিভিডেন্ড দেবে, সেই ডিভিডেন্ডের টাকাটা, মানে অর্থটা আপনার অ্যাকাউন্টে কিন্তু আসবে, মানে আপনার একটা রেগুলার ইনকাম জেনারেট হবে। এবার আপনি বলবেন, আচ্ছা কিভাবে রেগুলার ইনকাম জেনারেট হবে? দেখুন, ডিভিডেন্ড ইয়েল্ড ফান্ডের মূল শর্ত হচ্ছে, ফান্ড ম্যানেজারের কাছে ইনস্ট্রাকশন থাকে, ইন্ডিয়ান শেয়ার মার্কেটে যতগুলো কোম্পানি ভালো ভালো আছে যারা ডিভিডেন্ড প্রদান করে, তাদের কাস্টমারদের লভ্যাংশ দেয়। কাস্টমার না, শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেয়। কাস্টমার টার্মটা ভুল, শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেয়। সেই সমস্ত ডিভিডেন্ড প্রদানকারী কোম্পানিগুলোতেই একমাত্র আপনার ইনভেস্টেড অ্যামাউন্টটা কিন্তু ইনভেস্টমেন্ট হবে। মানে আপনি মিউচুয়াল ফান্ডে যে টাকাটা দিচ্ছেন, যে টাকাটা এসআইপি রূপে বা লামসাম রূপে রাখছেন, সেই টাকাটা কিন্তু ডিভিডেন্ড প্রদানকারী কোম্পানিগুলোতেই ইনভেস্টেড হবে, অন্য জায়গায় হবে না। এবার ডিভিডেন্ড প্রদানকারী কোম্পানিগুলোর নেচার আপনি জানেন, তারা বছরের শেষে তাদের লাভের একটা অংশ দেয়, তো ন্যাচারালি এখানেও দেবে এবং সেই অংশটাই ক্যাশ রূপে কিন্তু আপনার অ্যাকাউন্টে আসবে। এবার অনেকে বলবেন যে, শান্তনুদা আচ্ছা আমি এই ক্যাশ রূপে নিতে চাই না, ওই যেই টাকাটা আমার প্রফিট আসবে সেটাকেও আমি ইনভেস্ট করতে চাই, এমন কি কোনো অপশান আছে? অবশ্যই অপশান আছে। আপনি আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, তার সঙ্গে কথা বলবেন, তো সে আপনাকে গাইড করে দেবে। ডিআরআইপি নামে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মাধ্যমে আপনারা কিন্তু রিইনভেস্টমেন্ট করতে পারেন। আপনার যে লভ্যাংশ আপনি পার্সেন্টেজটা পাচ্ছেন, সেই টাকাটাকে আপনি রিইনভেস্ট করতে পারেন।
আচ্ছা, অনেকে প্রশ্ন করবেন, শান্তনুদা এই ফান্ডে ইনভেস্ট করলে আমি কি সবসময় লভ্যাংশ পাবো বা সবসময় আমি প্রফিটে থাকবো? না, বিষয়টা এমন নয়। আপনার কিন্তু ফান্ডের ভ্যালু কমেও যেতে পারে যুদ্ধকালীন পরিস্থিতিতে বা মার্কেটে কোনো রকম ক্র্যাশ হলে, যেমন নর্মাল মিউচুয়াল ফান্ডগুলোতে আপ ডাউন হয়, এখানেও কিন্তু সেটা হবে। আপনার ফান্ডের ভ্যালু বাড়তেও পারে, আবার সিচুয়েশন ওয়াইজ কমতেও পারে। আচ্ছা শান্তনুদা, সবসময় কি ডিভিডেন্ড পাওয়া যায়? না, সবসময় যে পাওয়া যাবে এমনও কোনো মানে নেই। কোম্পানিগুলো যদি ধরুন যেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট হয়েছে সেই কোম্পানিগুলো যদি লস করে, সেই ক্ষেত্রে আপনি নাও পেতে পারেন, বা কম লাভ করে সেই ক্ষেত্রে আপনি এবছর যে পরিমাণ ডিভিডেন্ড পেয়েছেন পরের বছর তার থেকে কমও ডিভিডেন্ড পেতে পারেন, এটাও হতে পারে। আচ্ছা শান্তনুদা, কোন বয়সী মানুষদের জন্য এখানে ইনভেস্টমেন্ট করাটা ভালো? দেখুন, বেসিক্যালি রিটায়ার এজের মানুষদের জন্য এখানে ইনভেস্টমেন্টটা ভালো, যারা একটা রেগুলার ইনকাম চায়, যারা ফিক্সড ডিপোজিটের থেকে 3-4% বেশি রিটার্ন চায়, তাদের জন্য এখানে কিন্তু ইনভেস্টমেন্টটা আইডিয়াল। আচ্ছা শান্তনুদা, এখানে ট্যাক্সেশনটা কি? দেখুন, এখানে দু ধরনের ট্যাক্স আছে। প্রথম ট্যাক্সটা হচ্ছে আপনার ডিভিডেন্ডের মাধ্যমে যে ইনকামটা হবে, সেই ইনকামের ওপর যে ট্যাক্সটা হবে, সেই ট্যাক্সটা কিন্তু অ্যাকর্ডিং আপনার ইনকাম ট্যাক্সের স্ল্যাব ওয়াইজ আপনার কাছ থেকে ট্যাক্স ডিডাক্ট করা হবে। এবং সেকেন্ড যেটা ট্যাক্স, সেটা হচ্ছে নর্মাল মিউচুয়াল ফান্ডের ট্যাক্স। আপনি যদি শর্ট টার্ম ক্যাপিটাল গেন থেকে গেন করেন এবং সেটা যদি আপনি রিডিম করে বেরিয়ে আসেন, তাহলে আপনাকে 20% শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে। এবং যদি আপনি লং টার্ম মানে মোর দ্যান 1 ইয়ার আপনি ইনভেস্টেড থাকেন এবং 1,25,000 আপনাকে ছাড় দেওয়া হবে, তারপর আপনি যে ক্যাপিটাল গেন করবেন তার উপর আপনাকে কিন্তু 12.5% ট্যাক্স দিতে হবে। উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনি 2 লাখ টাকা রেখেছেন, 2 লাখ টাকা আপনি ইনভেস্ট করেছেন। 2 লাখ টাকা ইনভেস্ট করার ফলে আপনি বছরে একটা ডিভিডেন্ড পাচ্ছেন। সেই টাকাটার ওপর আপনার ধরুন ইনকাম স্ল্যাব আছে, মানে ট্যাক্সের যে স্ল্যাব আছে সেটা হচ্ছে 10%। তাহলে সেই 10% ট্যাক্স কিন্তু আপনার ওই ডিভিডেন্ডটার ওপর বসবে। এইবার আপনি যে 2 লাখ টাকা ইনভেস্ট করেছেন, সেই টাকাটার মধ্যে আপনি 50,000 টাকা প্রফিট করেছেন এবং 1 বছরের মধ্যে টাকাটাকে রিডিম করে বেরিয়ে আসছেন, তাহলে কিন্তু ওই 50,000-এর ওপর 20% ট্যাক্স পড়বে। বুঝতে পেরেছেন? এইবার আপনি 1 বছরের মধ্যে বেরোচ্ছেন না, আপনি 1 বছরের বেশি টাকাটা ইনভেস্টেড আছেন। এইবার ওই 2 লাখ টাকার থেকে আপনি লাভ করেছেন 3 লাখ টাকা, আপনাকে ট্যাক্স দিতে হবে না, কারণ 1,25,000 ছাড় আছে। আপনি 3,25,000 টোটাল আপনার মানে 2 লাখ রেখেছেন, 1,25,000 আরও লাভ করেছেন, আপনাকে তাতেও ট্যাক্স দিতে হবে না, জানেন ছাড় আছে। আপনি দেখা গেল 4 লাখ টাকা লাভ করেছেন, তাহলে কিন্তু 1,25,000 ছাড় দেওয়ার পর যে 75,000 টাকা প্রফিট করেছেন তার উপর 12.5% ট্যাক্স বসবে। বোঝাতে পারলাম আশা করি। আচ্ছা শান্তনুদা, কয়েকটা আমাদের একটু ডিভিডেন্ড ইয়েল্ড ফান্ডের একটু সাজেশান দিন। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন আমি খুব একটা ফান্ডের সাজেশান দিই না, বা আমাকে কোনো কোম্পানি এখানে আলাদা করে স্পন্সরশিপ আমি কারোর কাছ থেকে নিয়ে করি না। তবুও আপনারা বলেন, রিকোয়েস্ট করেন, তাই কিছু ফান্ড আমার যেগুলো ব্যক্তিগতভাবে পছন্দ সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। যেমন HDFC ডিভিডেন্ড ইয়েল্ড ফান্ডটা খুব ভালো, ICICI প্রুডেন্সিয়ালের ডিভিডেন্ড ইয়েল্ড ফান্ড ভালো, UTI-এর একটা ডিভিডেন্ড ইয়েল্ড ফান্ড আছে, সেটাও আমার পছন্দের। তো এই হলো আজকের আলোচনা। আশা করি আপনার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, আশা করি পুরো বিষয়টাকে আমি ডিটেলে বোঝাতে পেরেছি। তাই এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে এবং আপনাদের কিছু জানার থাকে, নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করবেন বা ফোন করে জানবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।